গত 10 বছরেও স্থায়ী ক্যাম্পাসে যায়নি বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী হারানোর ভয়ে বন্ধ হচ্ছে না সিটি ক্যাম্পাস, দায়সারা জবাব ইউজিসির। রাজধানীতে বাস কাউন্টারে বক্সের ভিতরে মিলল 2 মাস বয়সী শিশু। দায়িত্ব নিতে চান উদ্ধারকারী নিজেই, বাবা মার খোঁজে পুলিশ। এবং উপহার হিসেবে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছে 1,500 টন রূপালী ইলিশ। উচ্ছ্বসিত করোনায় ইলিশ সংকটে থাকা কলকাতার বাসিন্দারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় আজ চট্টগ্রাম আদালতে হাজির করা হবে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসকে। কিছুক্ষণের মধ্যে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হবে। আদালতে হাজির করার জন্য তাকে গত শনিবার কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। আজকে এই মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হবে। গত 23 আগস্ট দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন 3,95 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রী চুমকি এবং প্রদীপ দাসকে আসামি করে মামলা করা হয়। মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ কক্সবাজার কারাগারে গ্রেফতার থাকায় এ মামলায়ও তাকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন দুদকের আইনজীবী। তারই পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করার নির্দেশ দেন আদালত। ঘটনার পর থেকে তার স্ত্রী চুমকি পলাতক রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম আদালতে আছেন রিপোর্টার কমল দে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ শাতিলা। আমি যদি সময় ধরে বলি তাহলে বলতে হবে ঠিক দুপুর 12:30টায় প্রদীপ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের করা হবে। এরপর 1:45টার মধ্যে নিয়ে আসা হবে চট্টগ্রাম এই আদালত ভবনে এবং দুপুর ঠিক 1টায় তাকে তোলা হবে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে। আমরা প্রথমে কথা বলেছিলাম যে পিপি রয়েছে দুদকের যে আইনজীবী মেজবাউদ্দিনের সাথে, তিনি আমাদেরকে যেটি বলেছেন তারা কোনো রিমান্ডের আবেদন আপাতত করবেন না। তারা মূলত আজকে এই মামলায় তাকে শোনের অর্থাৎ গ্রেপ্তার দেখানোর জন্য যে আবেদনটি, সে আবেদনটি গৃহীত হবে, অর্থাৎ তাকে আজকে আনুষ্ঠানিকভাবে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এর পরবর্তীতে তারা দুদকের সাথে কথা বলে তারা রিমান্ডের হয়তো আবেদন জানাবেন, এটা দ্বিতীয় পর্যায়ে গিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রদীপ দাসকে যেহেতু আদালতে আনা হবে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালত ভবন পুরোটাই কিন্তু পুলিশ করণ করে রেখেছে এবং অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে পুরো এলাকায়। তো বলা চলে আপনার যেটি 2018 সাল থেকে কিন্তু টেকনাফ থানার অফিসার ইনচার্জ, তৎকালীন অফিসার ইনচার্জ প্রদীপ দাস এবং তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক এবং 2 বছর তদন্ত শেষে তারা গত 23 আগস্ট একটা মামলা দায়ের করে, যে মামলা 3,95 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে প্রদীপের স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে। এবং আরেকটি অনুসন্ধান চলছে দুদকের প্রদীপের যে সম্পদ রয়েছে সেটি কিন্তু দুদক আরেকটি পৃথক অনুসন্ধান করছে, সেটি হয়তো আরও কয়েকদিন পরে সে মামলাটিও দায়ের হবে। আজকে তিনি মূলত তার স্ত্রীর যে সম্পদ অর্জন সেই মামলা তাকে আদালতে গ্রেপ্তার দেখানো হবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দুদকের পক্ষ থেকেও কিন্তু আজকে সোনের যে আবেদনটি সেটা আদালতে উপস্থাপন করা হবে। তা আসলে আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে প্রদীপ কুমার দাসকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ এখন পুরো নিরাপত্তা ব্যবস্থাটা দেখছে এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম আদালত ভবন পুরোটাই কিন্তু এখন পুলিশ কর্ডনের মধ্যে রয়েছে এবং যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু আদালত ভবনে আসতে দেওয়া হচ্ছে না। দুপুর ঠিক 1টায় মহানগর দায়রা জজ আদালতে তাকে তোলা হবে, এটা আমাদেরকে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে এবং আদালত সূত্র আমাদেরকে এটি জানিয়েছেন। আরেকটি বিষয় কিন্তু প্রদীপ দাস যেহেতু কক্সবাজার কারাগারে ছিলেন, তাকে শনিবারেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে। তবে তার স্ত্রী চুমকি কারণে এখন কোন অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তারা নিশ্চিত করে বলতে পারছে না। তিনি আইনের খাতে তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল দুদকে দায়ের করা স্ত্রী চুমকি কারণে যে মামলা দ্বিতীয় আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ দাস, তাকে কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম আদালতে হাজির করা হবে, তার সর্বশেষ তথ্য। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। এদিকে বন্দুকযুদ্ধে মিজানুর রহমান নিহতের ঘটনাকে পরিকল্পিত দাবি করে টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস সহ 13 জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল দুপুরে নিহতের বোন নূর নাহার বাদী হয়ে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিনের আদালতে মামলাটি করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে 12 জন পুলিশ সদস্য ও ইউনিয়ন পরিষদের একজন দফাদার রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, গত 5 এপ্রিল টেকনাফের উপজেলা পরিষদ মসজিদ মার্কেট থেকে মিজানুর রহমানকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে 20 লাখ টাকা চাঁদা দাবি করলে
2 লাখ টাকা দেয় স্বজনরা। তবে বাকি 18 লাখ টাকা না দেওয়ায় তাকে ক্রস ফায়ারে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। টেকনাফ উপজেলা পরিষদের মার্কেট থেকে মিজানুর রহমানকে তুলে নিয়ে যায়। নিয়ে গিয়ে 20 লক্ষ টাকা তারা চাঁদা দাবি করে। পরবর্তীতে 20 লক্ষ টাকা না দিতে পেরে 2 লক্ষ টাকা তারা দেয়। এই দিন রাতেই 5/4/2020 ইংরেজি আনুমানিক 11:45 ঘটিকার সময় রাজা তাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা। রাজধানীর বারডেম হাসপাতালের সামনে বাস কাউন্টারে একটি বাক্সের ভেতর থেকে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে ফেলে রেখে গেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। যারা শিশুটিকে পেয়েছেন তারাই নিতে চান 2 মাসের ছেলেটির দায়িত্ব। গোটা গোটা চোখ আর তুলতুলে গাল, কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে গোলাপি ঠোঁট দুটো। সব মিলিয়ে পুরো চেহারায় এক অদ্ভুত মায়া। বাবার আদর দিয়ে কোলে শুয়ে 2 মাসের শিশুটিকে ফিডারে দুধ খাওয়ানোর চেষ্টা করছেন হোটেল বাবুর্চি হারুন, কিন্তু ছোট্ট শিশুটি তার ছোট চোখ দিয়ে যেন অন্য কাউকে খুঁজছে। রাজধানীর বারডেম হাসপাতালের সামনে বাস কাউন্টারে একটি বাক্স থেকে শিশুটিকে উদ্ধার করেন হারুন সহ কয়েকজন। রোববার রাতে বাচ্চাটিকে উদ্ধার করে প্রথমে থানায় ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যান তারা। একজন এখানে বসছে, একজন এখানে বসছে। বসার পরে ওরা মনে করেন যে বাচ্চাটা যখন কাঁদতেছে তখন এই বাক্সটা এভাবে উঠে দেখে কি ভিতরে একটা বাচ্চা, তখন এইভাবে ধইরা দোকানের দিকে নিয়ে গেছে, দোকান থেকে থানায় নিয়ে গেছে, থানা থেকে ঢাকা মেডিকেল। না আল্লাহ জানে কেন এখানে রেখে গেছে, কি আসে বিষয়। এখানে অনেক তো মহিলারা পাগল ছাগল অনেক মহিলা থাকে, অনেককে জিজ্ঞাসি যে বাচ্চাটা কার, কেউ বলতে পারে। ঘুমো ছিল তো প্রথমে আলাপ মানে ওরা এখানে হজা গেছে রে চিকট দিয়েছে। আমি তাড়াতাড়ি নিজে একা একা গামছা নিয়ে এসেছি, তাড়াতাড়ি আনি, তারপরে আমি ওরে দিয়া গামছা দিচ্ছে ওরা। তো শিশুটিকে নিজের কাছে রেখে 2 মেয়ের সঙ্গে বড় করতে চায় হারুন নিজেই। আমি খুব আতঙ্ক হয়ে গেছি যে বাচ্চাটার ওই জায়গায় দেয়া, আমার চোখে অবশ্য পানি চলে আসছে। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? একটা বাচ্চা একটা ডয়ের ভিতরে বাচ্চাটারে পালায় চলে যাবো মানুষ, তার কাছে কেমন থাকবো জানি না। আমি মনে করি আমার থেকে ভালো থাকবো না, আমার বাচ্চা যেমন আছে আমার বাচ্চার সঙ্গে ভালো থাকবো। আগে 2টা মেয়ে আর এখন একটা ছেলে, আমার আর বাড়তি পরিবারের প্রয়োজন নাই। রমনা থানা জানিয়েছে শিশুটিকে আইনের মাধ্যমে তারা আগ্রহী কারো কাছে হস্তান্তর করবে। কর্তব্যরত ডাক্তার বলেছেন যে সে শারীরিকভাবে এখন সুস্থ। আমরা মহামান্য আদালতের সিদ্ধান্তের উপর ওয়েট করব, আর বাচ্চার অরিজিনাল বাবা মাকে এটাও ফাইন্ড আউট করার চেষ্টা করব ওইখানে আসলে কে রেখে গেল, কিভাবে রেখে গেল, পরিবার স্বাবলম্বী কিনা আর্থিকভাবে, এবং এই বাচ্চাকে লালন পালনের সক্ষমতা তার আছে কিনা। কোর্ট যেটা ভালো মনে করবেন, কোর্ট যে সিদ্ধান্ত দেবেন সেটাই আমরা বাস্তবায়ন। তবে ফার্স্ট রেসপন্ডার হারুন, অবশ্যই তার প্রতি আমাদের সিম্প্যাথি থাকবে। পুরোপুরি সুস্থ থাকায় শিশুটিকে রমনা থানায় নারী পুলিশের হেফাজতে রাখা হয়েছে। কতটা অমানবিক ও মনুষ্যত্বহীন হলে এভাবে নিজের একটি ফুটফুটে শিশু বাচ্চাকে বাক্সের মধ্যে রাস্তায় ফেলে যেতে পারে একটি পরিবার। তাই সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক অবক্ষয় দূর করতে না পারলে সমাজ থেকে এসব অপরাধ দূর করা যাবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। গত 10 বছরে অন্তত 5 বার সময় দিয়েও স্থায়ী ক্যাম্পাসে নেওয়া যায়নি দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বরং আইন অমান্য করে ভাড়া বাড়ি ও ফ্ল্যাটে বহাল তবিয়তে চলছে প্রতিষ্ঠানগুলো। আবার অনেকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করলেও শিক্ষার্থী হারানোর ভয়ে বন্ধ করছে না সিটি ক্যাম্পাস। অথচ এসব অনিয়মের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আইন থাকলেও অনেকটাই উদাসীন ইউজিসি। রাশেদ বাপ্পির রিপোর্ট। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা 2002 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর পেরিয়েছে 18টি বছর। তবু আজও স্থায়ী ক্যাম্পাসের মুখ দেখেনি এর শিক্ষার্থীরা, বরং আইনের তোয়াক্কা না করেই শিক্ষা কার্যক্রম চলছে ভাড়া বাসায়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এক্ষেত্রে এগিয়েছে অনেক দূর। 2টি বিশ্ববিদ্যালয় একই বছরে প্রতিষ্ঠা পেলেও এরই মধ্যে আশুলিয়ায় প্রায় 150 একর জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করেছে বিশ্ববিদ্যালয়টি। তবে অবকাঠামোগত সক্ষমতা সত্ত্বেও আজও সিটি ক্যাম্পাসের লোভ ছাড়তে পারেনি প্রতিষ্ঠানটি। আইন অমান্যের এই প্রতিযোগিতায় প্রতিটি প্রতিষ্ঠানেরই রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন ভিন্ন অজুহাত। এখানে কিছু ছাত্র ভর্তি হয়েছিল, তারা তো এই ক্যাম্পাস দেখে এখানে ভর্তি হয়েছে। আমরা তো তাদেরকে জোর করে বলতে পারবো না যে তোমাদের ওইখানে যেতে হবে। এখানে থেকে যদি আমি আরেকটা ধানমন্ডির আরেকটা বিল্ডিংয়ে করি, এটাকে অবৈধ বলা তো আমাকে হেয় করা। এক্ষেত্রে শিক্ষার্থীদের অভিযোগের তীর বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকেই। ক্যাম্পাস থাকবে বড় সড়ো, আমাদের একটা বসার জায়গা থাকবে। ফার্স্টে দেখে মনে হয়েছে এটা একটা শপিং মল। ইউনিভার্সিটি অপশন দিয়েছে, যেমন হয় তুমি ধানমন্ডিতে ভর্তি হও,
না হয় উত্তরা আর না হয় আসলে। বিল্ডিং কেন্দ্রিক পড়ালেখাটা ঠিকঠাক ভালো লাগে না, কিন্তু পরিস্থিতি শিকার। দেশে 106টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমতি থাকলেও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে 96টি, যার মধ্যে মাত্র 24টির শিক্ষা কার্যক্রম চলছে স্থায়ী ক্যাম্পাসে। বাকিদের অনেকে এখনও শুরুই করেনি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ। আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোকে শিগগিরই শাস্তির আওতায় আনার কথা বলছে ইউজিসি। কিছু কিছু ইউনিভার্সিটি যেটা আমাদের নোটিশে আসছে যে তারা সিটি ক্যাম্পাসে স্টুডেন্ট ভর্তি করছে আর পার্মানেন্ট ভর্তি করছে, তারা যে স্থায়ী ক্যাম্পাসের যে স্ট্যাটাস অথবা তাদের যে পার্মানেন্ট সনদ পেতে হয় ওটা তারা পেতে পারবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী অনুমোদনের 12 বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান কোনো অংশ কম নয়। তবে স্থায়ী ক্যাম্পাস না থাকা, শিক্ষার মান ও সার্টিফিকেট বাণিজ্য সহ নানা কারণে বরাবরই সমালোচিত অধিকাংশ প্রতিষ্ঠান। শিক্ষাবিদরা মনে করেন উচ্চশিক্ষার গুণগত মান ধরে রাখার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে আরও বেশি দায়িত্বশীল হতে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 31 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1486 জন, দুঃখিত 476 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,37,520 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,999 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 17,28,480 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,476 জন। মোট আক্রান্ত 3,37,520 জন। 24 ঘন্টায় মারা গেছেন 31 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,733 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,372 জন। মোট সুস্থ হয়েছেন 2,40,643 জন। পদ্মা বহুমুখী সেতুর সঙ্গে সরকারি সিদ্ধান্তে দ্রুত গতিতে এগিয়ে চলছে ঢাকা মাওয়া ভাঙা রেলপথ নির্মাণ কাজ। দ্বিতীয় ধাপে জমি অধিগ্রহণের জন্য স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্ষতিপূরণ পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সঞ্জয় কমরকার, অভিজিতের তথ্য ও সাদাত আখনের ছবি নিয়ে রিপোর্ট। দ্রুত গতিতে এগিয়ে চলছে ঢাকা মাওয়া ভাঙা রেলপথ। মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি, পাঁচচর, দত্তপাড়া সহ 6 ইউনিয়নের উপর দিয়ে যাবে এই রেলপথ। রেলপথের জন্য প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপে জমি অধিগ্রহণ করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে অন্তত 500 জমির মালিককে গাছপালা, ঘরবাড়ি ও স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী অনেকেই স্থাপনা সরিয়ে নিচ্ছে, তবে এখনো ক্ষতিপূরণের বিষয়ে তারা কিছু জানেন না। আমাদের এখানে সম্পূর্ণ ঘর দরজা ছিল, আমরা সব ভেঙে দিয়েছি, কিন্তু আমাদের অন্তত ক্ষতিপূরণ কি দেবে না দেবে সরকার আমরা কিছু জানি না। আমি বললাম যে আমরা তো বিল পাইনি, এখন আমরা ঘর ভাঙবো কেন, মানে ভেঙে দিতে হবে, তা আমাদের বিল আপনারা পাইবেন। ক্ষতিপূরণের অর্থ যথাযথভাবে দিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন নাগরিক কমিটি। জেলা প্রশাসন সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সকলেই তাদেরকে আশ্বস্ত করবেন যাতে করে তারা সুনির্দিষ্টভাবে তাদের সুনির্দিষ্ট যে ক্ষতিপূরণ যাতে পায় সে ব্যাপারটি নিশ্চিত করার জন্য নিজ নিজ এলাকায় গিয়ে ক্ষতিপূরণের অর্থ পৌঁছে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। তারা যেন কোনো দালালের খপ্পরে না পড়ে, বা তারা যে জেনুইন টাকাটাতে আমরা একদম স্পটে যেয়ে তাদেরকে দিতে চাই। জেলা প্রশাসন থেকে সবশেষ 7 ধারা নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু বিধি রয়েছে 8 ধারা নোটিশ দেওয়ার পরে স্থাপনা সরিয়ে নেয়ার। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে ইতোমধ্যে 157 কোটি টাকা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় জমা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সময় সংবাদ, মাদারীপুর। সময় সংবাদে আরও থাকছে, 1 জানুয়ারি থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা সৌদি আরবের। চালু হবে আন্তর্জাতিক ফ্লাইট, ফিরতে পারবেন বাংলাদেশিরাও। টঙ্গীতে স্টিল মিলের ফার্নেস থেকে দগ্ধের ঘটনায় রিপন নামের আরও এক শ্রমিক মারা গেছেন। সকাল 8টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দুর্ঘটনায় রিপনের শরীরের 30% পুড়ে গিয়েছিল। এ নিয়েও ওই দুর্ঘটনায় মারা গেলেন 2 শ্রমিক। এখনও হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন দগ্ধ আরও 2 শ্রমিক। এদিকে নারায়ণগঞ্জের তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 5 জন।
উভয় দুর্ঘটনায় দগ্ধদের শ্বাসনালী পুড়ে যাওয়ার সবার অবস্থায় সংকটাপন্ন বলে জানান চিকিৎসকরা। নারায়ণগঞ্জের তল্লা এলাকায় মসজিদ বিস্ফোরণের ঘটনায় তিতাসের তদন্ত দলের ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। অন্যদিকে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি দ্বিতীয় দফায় জেলা প্রশাসকের কাছে 7 দিনের সময় চেয়ে আবেদন করেছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি রিপোর্টার শওকত আলী সৈকতের সঙ্গে। শওকত, ধন্যবাদ সাতিলা। আপনি জানেন যে গত 4 সেপ্টেম্বর তল্লা বাইতুসালাহ জামে মসজিদের রাতে এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনার পর জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববিকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয় এবং 5 দিনের মধ্যে তাদেরকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। তবে তারা নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে না পারলে আরো 7 দিনের সময় আবেদন করলে তাদেরকে 5 দিনের সময় দেওয়া হয়। দ্বিতীয় দফায় আজকে তাদের প্রতিবেদন দাখিল করার কথা ছিল, কিন্তু আজও তারা প্রতিবেদন দাখিল করতে পারেননি এবং আরো 7 দিনের সময়ের আবেদন করলে জেলা প্রশাসক তাদেরকে 5 দিনের সময়ের আবেদন মঞ্জুর করেছেন। তবে এই বিষয়ে জেলা প্রশাসক যেটা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সারা দেশ ব্যাপী আলোচিত হয়েছে, বিষয়টি বিবেচনায় রেখে তদন্ত কমিটি যে কাজ করছেন তারা সব দিক বিবেচনা করে তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তাদেরকে আরো সময়ের প্রয়োজন রয়েছে এবং সংশ্লিষ্ট সবগুলো বিষয় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এ কারণে তাড়াহুড়া না করে সুষ্ঠু একটি প্রতিবেদন দাখিল করবে, এ কারণে জেলা প্রশাসক তাদেরকে আরো সময় বাড়িয়ে দিয়েছেন। এদিকে ঘটনায় ফায়ার সার্ভিস, তিতাস, ডিপিডিসি এবং সিটি কর্পোরেশন থেকে আরো 4টি মোট 5টি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তবে ঘটনার আজকে 13 দিন এখন পর্যন্ত কোন কমিটি তাদের প্রতিবেদন দাখিল করেননি। তো এই সাতিলা, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের তল্লা বাইতুসালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনার তদন্ত প্রতিবেদনের সবশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শওকত আলী সৈকত। উপহার হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আবারও পদ্মার ইলিশের স্বাদ দিতে যাচ্ছে বাংলাদেশ সরকার। চলমান কোভিড বাস্তবতায় জেলেরা মাছ ধরতে যেতে না পারা সহ নানা সমস্যার কারণে এবার পশ্চিমবঙ্গের ইলিশও বাঙালিদের পাতে প্রায় নেই বললেই চলে। এ অবস্থায় প্রায় 1,500 টন পদ্মার রূপালী ইলিশ পেতে চলেছেন কলকাতার বাঙালিরা। সুব্রত আচার্যের রিপোর্ট। গেল বছরের আগস্টে বাংলাদেশ সরকারের উপহার হিসেবে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল 500 টন ইলিশ। কলকাতার পার্শ্ববর্তী হাওড়ায় রাজ্যটির বৃহত্তর মাছের আড়তে পৌঁছতেই কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় হাওয়া হয়ে গিয়েছিল সেই ইলিশ। এরই ধারাবাহিকতায় এবারও পশ্চিমবঙ্গবাসীর জন্য ইলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, গেল বছরের তুলনায় প্রায় 3 গুণ বেশি ইলিশ আসছে এবার, আর তাই প্রত্যাশাও বেশি সবার। আমাদের পশ্চিমবঙ্গের ইলিশ প্রেমী বাঙালি খুবই উৎসাহ ভরা আছেন যে অনেক বছর পর এই পরিমাণে 2012 থেকে এটা বিগেস্ট কোয়ান্টিটি ইলিশের আছে যেটা আমাদের কলকাতা বাজারে ঢুকবে। আশা করি আমাদের মিডল ক্লাস ইলিশ প্রেমীরা এই মাছ খেতে পারবে। ইলিশ মাছের প্রথম চালানটি সোমবার ভারত বাংলাদেশের বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের কথা রয়েছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে ট্রাকগুলো রওনা হবে হাওড়ার মাছের আড়তের উদ্দেশ্যে। সেখান থেকে খুচরা বিক্রেতাদের হাত ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, মহকুমা এবং থানা এলাকার বাজারগুলোতে পৌঁছে যাবে পদ্মার রূপলী ইলিশ। 2012 সালের 1 আগস্ট থেকে ভারত সহ বিশ্ববাজারে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে ভারতকে 1450 মেট্রিক টন ইলিশ দিচ্ছে বাংলাদেশ সরকার। বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালান যাচ্ছে আজ। এ বিষয়ে জানাতে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিজুল,
আমি অবস্থান করছি বেনাপোল স্থল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয় সেই আমদানি এবং রপ্তানি বাণিজ্যের এটা একটি প্রধান প্রবেশদ্বার। আপনি জানেন যে বেনাপোল বন্দরে অন্যান্য পণ্যের মতো ইলিশ মাছ স্বাভাবিকভাবে আমদানি রপ্তানি হতো, তবে 2012 সালে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে যায়। এ সময় বাংলাদেশ সরকার ইলিশ যে উৎপাদনের ঘাটতির কারণে কিন্তু ইলিশটা বন্ধ হয়ে গিয়েছিল। তবে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কিন্তু বিশেষ বিশেষ সময়ে কিন্তু বাংলাদেশ সরকার ভারতকে উপহারস্বরূপ ইলিশ দিয়েছে। এবারও আপনার দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতকে 1450 মেট্রিক টন ইলিশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে প্রথম চালানে প্রায় 500 মেট্রিক টন ইলিশ যাওয়ার কথা ছিল। ইতিমধ্যে বেনাপোল বন্দরে আমরা দেখতে পেয়েছি যে 2 ট্রাক ইলিশ চলে এসেছে এবং আমদানিকারক এবং যারা সিএনডি আছে তারা ইলিশের চালান রপ্তানির জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে ব্যস্ত সময় পার করছেন। আমরা কথা বলেছি রপ্তানিকারকদের সাথে, আমরা কথা বলে জানতে পেরেছি যে এবার যে 1450 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হতে যাচ্ছে, এই ইলিশে মূলত রপ্তানি তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে ভারতের যে ইলিশ রপ্তানি সেই ইলিশ রপ্তানির সর্বশেষ। বেনাপোল বন্দর দিয়ে প্রথম আজ ইলিশের চালান যাচ্ছে ভারতে, সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আজিজুল হক। শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যেই চলছে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। প্রথমবারের মতো অনুশীলনে যোগ দিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন আর ফিল্ডিং কোচ রায়ান কুক। অন্যদিনের ধারাবাহিকতায় আজও দীর্ঘ সময় সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন সেরেছেন মুশফিকুর রহিম। অধিনায়ক মুমিনুল এখন পর্যন্ত কোনো অনুশীলন না করলেও আলাপ সেরেছেন কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে। মুস্তাফিজ, তাইজুল, তাসকিনদের সঙ্গে আলাদা কাজ করেছেন গিবসন। রানিং করেছেন তামিম ইকবাল। এদিকে আজ লঙ্কা সফরের বিস্তারিত নিয়ে গণমাধ্যমে কথা বলার কথা রয়েছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ওসি প্রদীপের ডান হাত কনস্টেবল রুবেল শর্মা গ্রেফতার। দুদকের মামলায় প্রদীপকে হাজির করা হবে চট্টগ্রাম আদালতে। রাজধানীতে বাস কাউন্টারে বক্সের ভেতর মিলল 2 মাস বয়সী শিশু। দায়িত্ব নিতে চান উদ্ধারকারী নিজেই, বাবা মার খোঁজে পুলিশ। এবং উপহার হিসেবে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছে 1,500 টন রূপালী ইলিশ। উচ্ছ্বসিত করোনায় ইলিশ সংকটে থাকা কলকাতার বাঙালিরা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।